নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কমিশন কিন্তু এবার কাঁদিয়ে ছাড়বে নবান্নকে। দেয়াল লিখনটা স্পষ্ট। সাম্প্রতিক কমিশনের কি সিদ্ধান্ত, লেটেস্ট যেটা আমরা জানতে পেরেছি 28শে জানুয়ারি, কি বলেছে কমিশন? রাজ্যের 25 জন আইএএস আইপিএস অফিসারদের সেন্ট্রাল অবজারভার করা হবে। অবশ্যই হয় তারা তামিলনাড়ুতে যাবেন, নইলে কেরলে যাবেন, নইলে পুদুচেরিতে যাবেন, নইলে আসামে যাবেন। এর মধ্যে 15 জন হচ্ছে আইএস ক্যাডারের, 10 জন হচ্ছে আইপিএস ক্যাডারের। আইএস অফিসারতে নিয়োগের ক্ষেত্রে ওই 2001 থেকে 2012 এই ব্যাচের আইএস অফিসারদের নিয়োগ করা হয়েছে। আর আইপিএস অফিসারদের ক্ষেত্রে 2002 থেকে 2007। সব থেকে তাৎপর্যপূর্ণভাবে হাওড়া এবং আসানসোল জেলার পুলিশ সুপার এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনাকেও অবজারভার হিসাবে কমিশন নিয়োগ করেছে এবং তাদেরকে কমিশনের প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। কমিশন চারবার রাজ্যের কাছে চিঠি দিয়ে অফিসারদের তালিকা চেয়েছিল। স্বভাবতই নবান্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে তো কোনো রকম সম্মান দেয় না, অতএব ইগনোর করেছে কমিশন। তার ক্ষমতা বলে এই 25 জন অফিসারকে চিহ্নিত করে তাদের কাছে কমিশনের চিঠি পৌঁছে দিয়েছে এবং তারা যাতে প্রাপ্তি স্বীকার করেছেন সেটাও এনশিওর করা হয়েছে। এখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদার অফিসারকে কমিশন কখনো এই ধরনের কাজে নিয়োগ করে না, কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্র সচিব কিন্তু সচিব পর্যায়ের অফিসার, অত্যন্ত আস্থাভাজন বঙ্গেশ্বরী, খুবই অনুপ্রাণিত। এবং কমিশনের সিদ্ধান্ত তো স্বরাষ্ট্র সচিবের মাধ্যমেই জেলায় জেলায় পুলিশ প্রশাসনের কাছে যায় আর মুখ্য সচিবের মাধ্যমে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যায়। তাহলে অনুপ্রাণিত আধিকারিকদেরই কমিশন চিহ্নিত করেছে, তাদের ট্র্যাক রেকর্ডকে যাচাই করেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে ভোটের পশ্চিমবঙ্গে এদের যদি রাজ্যে রাখা হয় তাহলে এদের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে থাকবে না। নিশ্চয়ই কমিশন সব জায়গা থেকে ফিডব্যাক নিয়েছে। অতীতে এই অফিসাররা বিভিন্ন নির্বাচনের সময় কি ভূমিকা পালন করেছিলেন, কতটা পক্ষপাতহীন তারা ছিলেন, কতটা সাংবিধানিক দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, সেই সব ট্র্যাক রেকর্ড যাচাই করেছে কমিশন। যাচাই করেই মনে করেছে এই আধিকারিকদের যদি এখানে রাখা হয় তাহলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। খুবই অনুপ্রাণিত উলগা নাথান, পিবি সেলিম, খুবই অনুপ্রাণিত, এরা খুবই অনুপ্রাণিত। এরা সব বঙ্গেশ্বরীর নয়নের মণি। নয়নের মণিরা যদি রাজ্যে নির্বাচনের কাজে থাকেন, মানুষ জানেন সেই নির্বাচন কি হতে পারে। আমাদের রাজ্যের একজন নির্বাচন কমিশনার আছেন না, রাজীবা সিনহা, তিনি কতটা অনুপ্রাণিত এবং গৃহপালিত ছিলেন পশ্চিমবঙ্গের মানুষ 2 বছর আগে সেটা সাক্ষাৎ দেখে নিয়েছে। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়েছে। তাই নবান্ন এক্ষেত্রে কি করতে পারে? বলতে পারে যে স্বরাষ্ট্র সচিবের পদটা এতটাই গুরুত্বপূর্ণ, রাতারাতি তাকে এরকম অবজারভার হিসাবে নিয়োগ করলে প্রশাসনিক পরিকাঠামোয় চাপ পড়তে পারে, ফাংশন ব্যাহত হতে পারে, এসব বলতে পারে। কিন্তু নির্বাচন কমিশন এইসব যুক্তিকে আমল দেবে না। তারা যদি মনে করে চিফ সেক্রেটারিকেও অবজারভার করতে পারে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকেও করতে পারে, করে না, একটা অলিখিত নিয়ম মেনে চলে। কিন্তু সচিব পর্যায়ের আধিকারিকদের অবজারভার করাই যায়। আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব কিন্তু সচিব পদমর্যাদার একজন অফিসার, তিনি কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদার অফিসার নন। সুতরাং তাকে বদলি মানে অবজারভার হিসাবে নিয়োগ করলে মহাভারত কিছু অশুদ্ধ হবে না। আপনাদের আরো একবার কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। এ তো গেল একটা কিস্সা। এই যে পূর্ব মেদিনীপুরের ময়না এবং বারুইপুর পূর্বের দুজন ইয়ারোদের
কমিশন এফআইআর করার নির্দেশ দিয়েছিল, নবান্ন করেনি। ইন্টারনাল তদন্ত করে এদেরকে এক্সোনারেট করা হয়েছে। কমিশন জানতে চেয়েছিল, নন্দিনী দেবী চিঠিতে তার উত্তর দিয়েছেন কমিশনের নির্দেশ যে মানছেন না সেটা স্পষ্ট, না রকম যুক্তি জাল বিস্তার করেছেন। কমিশন এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। এখন এই যে 34 জনের কাছাকাছি আপনার রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, প্রতিটা বিধানসভা কেন্দ্রে মাইক্রো অবজারভার, এসব থাকবে, এটা দিদিমণি মানতে পারছেন না। তার মনে হচ্ছে যে তার প্রশাসনের উপর কমিশন চাপ সৃষ্টি করছে, তাই তিনি ফোঁস করে উঠছেন। পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজি কি হবে সেটা নিয়েও মামলার জট। এদিকে কমিশন কিন্তু কাঁদিয়ে ছাড়ছে। দিদিমণি যতই ব্রেভ ফেস দেখান না কেন, বারবার করে কমিশনের নির্দেশ তিনি লঙ্ঘন করুন না কেন, শেষ পর্যন্ত দেখবেন এই স্নায়ুযুদ্ধে কমিশনই জয়ী হবে। কারণ দেশের সংবিধান কমিশনকে অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে। 324 থেকে 329 অনুচ্ছেদে কমিশনের ক্ষমতা স্পষ্ট করে দিয়েছে সংবিধান। কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠানকে এভাবে চ্যালেঞ্জ করা যায় না। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানের গরিমা ক্ষুণ্ণ হয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম হয়। এ রাজ্যে কিন্তু সেটাই হতে চলেছে। কারণ কমিশনকে প্রতি পদে পদে অসহযোগিতা করেছে নবান্ন। ডেটা এন্ট্রি অপারেটর কমিশন চেয়েছিল 1 বছর আগে, নবান্ন দেয়নি। যদি ডেটা এন্ট্রি অপারেটরদের সময় মতো কমিশনকে দিত রাজ্য, তাহলে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, বলছে না নামে স্পেলিং, গঙ্গোপাধ্যায়কে বাংলায় কেউ গাঙ্গুলি লেখেন, এটা নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, ঠিক আছে, প্রশ্নগুলো তুলেছেন, ভালো করেছেন, কিন্তু এগুলো হতো না যদি প্রথম থেকেই নবান্ন কমিশনের দাবি মতো 1000 ডেটা এন্ট্রি অপারেটরকে দিত। অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটি প্রতিটা নির্বাচনের আগে করা হয়, 500 কোটি টাকা করে জলে যায়। কমিশন এই খরচটা কাটছাট করতে চেয়েছিল, সেই জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা মার্টিন বানকে দায়িত্ব দিয়েছিল। তারা সাগ্রহে রাজি হয়েছিল, শেষ মুহূর্তে তারা পিছিয়ে যায়। কেন পিছিয়ে গেছিল আপনারা বুঝতেই পারছেন। সম্ভবত পূর্ত দপ্তরের নিয়ন্ত্রণাধীন মার্টিন বান। কমিশন নতুন দপ্তর সরাবে, তাতেও বাধা। কমিশনের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাই, বারবার করে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলেছে, না। স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করত নির্বাচন কমিশনকে, তাহলে কি নির্বাচন কমিশনের কোনো স্বাধীন অস্তিত্ব থাকে? মনোজ আগরওয়াল তো আরিজ আফতাব নন, ভীষণই অনুপ্রাণিত ছিলেন। এই ধরনের আধিকারিককেই দিদিমণি চান, যে তার কথা শুনে একেবারে যেটা করার সেটা করবেন। মনোজ আগরওয়াল যখন এগুলো শুনছিলেন না, তখন তিনি বিষোদ্গার করতে শুরু করলেন। তার বাঁ দিকে অরূপ বিশ্বাস, ডান দিকে মুখ্য সচিব মনোজ পান, তৎকালীন মুখ্য সচিব বসে আছেন, পিছনে জাতীয় পতাকা। মনোজ আগরওয়াল সম্পর্কে দিদিমণি কি বলেছিলেন? দুর্নীতিগ্রস্ত। আপনার তৎকালীন মুখ্য সচিব তার কমপ্লায়েন্স রিপোর্টে সাইন করেছে, নবান্নের সভাঘরে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানের সিইও কে আপনি বলছেন দুর্নীতিগ্রস্ত। মানে উনি তো আরিজ আফতাব হতে পারেননি। তাই দিদিমণি রোষের মুখে পড়েছেন। উনি রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত আধিকারিকদের চান, যারা দিদিমণি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তারা সমস্যাটা বলবে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, সূর্য তো পশ্চিম দিকেই ওঠে, আপনি তো অসাধারণ একটা আবিষ্কার করলেন। ঠিক এই ধরনের আধিকারিকদের চান। তো কমিশন, দিদিমণি খেলা তো বুঝেছে, তারা তো ফিডব্যাক নিয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন করাটা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তাই আটঘাট তারা বাঁধবেই, যেখানে যা যা করণীয় তারা করবেই। এ তো সবে কলির সন্ধে, তারিখটা ঘোষণা হতে দিন না, কবে হবে আমি বলতে পারছি না, এসআইআর না হলে তো হবে না। তখন দেখবেন প্রশাসনে হুলুস থুলুস পড়ে যাবে। কারণ এই বিডিও, এসডিও, ডিএম, রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আমলারা
এই গণতন্ত্রের উৎসব যাতে স্বতঃস্ফূর্ত না হয় তার জন্য নানা রকম কলকাঠি নাড়েন। বারে বারে এই অভিযোগ উঠেছে, সেই অভিযোগকে তো অসত্য বলা যায় না। কেন সিসি ক্যামেরা তার মুখটা সেলোটেপ দিয়ে আটকানো হয়েছিল, কেন ঘুরিয়ে দেয়া হয়েছিল? এগুলো হয়েছে অতীতে। ওই খোকাবাবুর ডায়মন্ড হারবারে কোথায় ফলতা না সরিষা, কোথায় এক তৃণমূলের নেতা বলছিল যে কিভাবে তারা ভোট করে। 7.5 লক্ষ ভোটে জিতেছে খোকা। গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। কিভাবে খোকা জিতেছে আমরা জানি, তা কমিশনও জানে। কমিশন কবার ভুল করবে এদের উপর ভরসা রেখে? ভরসা রেখেছিল জানেন তো এসআইআর শুরু হওয়ার 2 সপ্তাহ অবধি। তারপর যখন দেখলো যে এদের উপর ভরসা করে কমিশন ভুল করেছে, তখনই তারা কিন্তু একেবারে আটঘাট বেঁধে নেমে পড়েছে। বিশ্বাসই করে না রাজ্য প্রশাসন। আর রাজ্য প্রশাসন বিশ্বাসযোগ্য নয় তো, ভীষণ অনুপ্রাণিত। আইন মানবো না, সংবিধান মানবো না, বঙ্গেশ্বরীর কথাই সংবিধান, ওটাই আইন। এভাবে তো একটা রাজ্যপাট চলতে পারে না। আরে পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ নয়, ভারতের রাজ্য একটা। কেউ যদি মনে মনে ভাবেন পশ্চিমবঙ্গ আলাদা দেশ, তিনি সেই দেশের প্রধানমন্ত্রী, তার এই স্বপ্নবিলাস তার কাছেই রাখুন। 11 কোটি বঙ্গবাসীর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আমলাদের একটা অংশ এই স্বপ্নবিলাস, এই কল্পবিলাসের সহযোগী। তারা বঙ্গেশ্বরীর কথায় চলেন। সব ভক্ত রামপ্রসাদ, বঙ্গেশ্বরী ইচ্ছাময়ী তারা। ভক্ত রামপ্রসাদ কি বলেছিলেন? ইচ্ছাময়ী তারাকে যেমন চালাও তেমনি চল। এরাও তাই। তাই অনুপ্রাণিত প্রশাসন সাংবিধানিক দায়িত্ব পালন করতে যে পারবে না, কমিশন দেরিতে হলেও সেটা বুঝেছে, সেই জন্যই পদক্ষেপ নিচ্ছে। তাই তেলে বেগুনের জন্য উঠছেন দিদি, আদালতে যাচ্ছেন, নামি দামি আইনজীবী, আমাদের করের টাকায় তাদের ফিজ মেটানো হচ্ছে। কাঁদিয়ে ছেড়ে দিয়েছেন কমিশন নবান্নকে, এবং শেষ হাসি কমিশনই হাসবে। দেখে নেবেন বঙ্গেশ্বরের এই আস্ফালন সফল হবে না। হার তাকে মানতেই হবে। দেশের সংবিধানের থেকে উঁচু নয় বঙ্গেশ্বরীর ইগো। দেশের সংবিধান সুপ্রিম, সবাইকে তা মানতে হবে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সব রকম সহযোগিতা করতে একটা নির্বাচিত সরকার বাধ্য। শেষ পর্যন্ত সেই সত্যটা আবার সুপ্রতিষ্ঠিত হবে আদালতের অলিন্দেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.